সাবেক সিইসি কে এম নুরুল হুদার রাজধানীর উত্তরায় আটক, নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেওয়ার দাবি পুলিশের। প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছরের প্রস্তাবে বিএনপি সহ 3 দলের ভিন্ন মত, সংবিধানের মূলনীতি নিয়ে বিপরীত অবস্থান। ইসিতে নিবন্ধনের আবেদন, এনসিপির প্রতীক চায় কলম, মোবাইল বা শাপলা, নির্বাচনে জিতে ক্ষমতায় যাওয়ার আশা। স্বাগত জানাচ্ছি বিরোধীর সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছেন মাহমুদ মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আটক করে। উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কিছু লোক উত্তরা 5 নম্বর সেক্টরের সাবেক সিইসির ভাড়া বাসা ঘেরাও করে তাকে হেনস্থা করে। পরে নিরাপত্তার জন্য পুলিশ পাঠিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়। সকালে প্রহসনে নির্বাচন করার অভিযোগে নুরুল হুদা সহ সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করে বিএনপি। রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই আবেদন জমা দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান সহ 5 সদস্যের প্রতিনিধি দল। এই তালিকায় রয়েছেন এ কে এম নুরুল হুদা। 2018 সালে এ কে এম নুরুল হুদার নেতৃত্বে অনুষ্ঠিত হয় 81 জাতীয় সংসদ নির্বাচন। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর থাকার প্রস্তাবে ভিন্ন মত জানিয়েছে বিএনপি সহ 3টি দল। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের আলোচনা শেষে এই কথা জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরির লক্ষ্যে দ্বিতীয় দফা আলোচনায় ঐকমত্য কমিশন। রোববার প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা হয়। দিনব্যাপী আলোচনায় কোনো বিষয়েই একমত হয়নি দলগুলো। কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানান, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপি সহ 3টি দল বাদে বাকিরা একমত। 3টি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টি নিয়ে তারা পুনর্বিবেচনা করবেন। তারা এই জায়গাটাতে কিছুটা ভিন্ন মত পোষণ করেন এবং তারা তাদের নীতি নির্ধারকদের সাথে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে ফেরত আসবেন। সংবিধানের মূলনীতি নিয়ে 2 মেরুতে দলগুলো। বামজোট ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছে, 72-এর সংবিধানের মূলনীতি বহাল রাখতে হবে। বাংলাদেশের গঠনকালে যে মৌলিক ঐক্য তৈরি হয়েছে তাকে রেখে আমাদের বাকি মূলনীতি বিবেচনা করতে হবে এবং সেই মূলনীতির ক্ষেত্রে কতগুলো প্রশ্নে কোনো রকম আপোষ আমরা করতে বাংলাদেশের জনগণ কিংবা বাংলাদেশের ইতিহাসের পরিপ্রেক্ষিতে কোনো রকম আপোষ গ্রহণ করা উচিত হবে না। আমরা ওই 4 মূলনীতিতে একমত ছিলাম। এবারের আলোচনা আমরা পরিষ্কার করে এই দলগুলোর পক্ষ থেকে বলেছি, এই 4 মূলনীতির প্রশ্নে আমরা অনড়, এইখানে হাত দেওয়া যাবে না। তবে 5ম সংশোধনীর বিসমিল্লাহ এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসে ফেরার দাবি জানিয়েছে বিএনপি জামায়াত। আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে 72-এর মুজিববাদী মূলনীতি আমরা রাখার পক্ষে না। এই 4টি মূলনীতি বাদ দিতে হবে। এটি বাদ দিয়ে তার পরবর্তীতে এই 4টি মূলনীতি রাখার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। সংবিধানের মূলনীতি প্রশ্নে 5ম সংশোধনীতে যেভাবে গৃহীত হয়েছে সেই জায়গায় আছি। ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, ওখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, ওখানে ধর্মনিরপেক্ষতা নেই। তো সুতরাং আমরা 5ম সংশোধনীতে গৃহীত সেই সমস্ত প্রস্তাবের সাথে একমত। জাতীয় সনদ তৈরির জন্য 2 জুন দ্বিতীয় দফার আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিবন্ধন পাওয়ার পর নির্বাচনে জয়ী হয়ে আগামী সরকার গঠনের আশাবাদী জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আগামী সংসদে 400 আসনের মধ্যে 300টিতে তারা জয়ী হবেন বলে আশাবাদী। বিকেলে নির্বাচন কমিশনে দলের নিবন্ধন আবেদন জমা দিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান এই এনসিপি নেতা। নিবন্ধন আবেদন জমা দেওয়ার শেষ দিন সকাল থেকেই কমিশনে আসতে থাকে বিভিন্ন নামের নতুন নতুন রাজনৈতিক দল। যথারীতি জমা দেয় নিজ নিজ দলের নিবন্ধন আবেদন। সব দলের প্রতিনিধিরাই দাবি করেছেন, নিবন্ধন বিধিমালার সব শর্ত তারা পূরণ করেছেন। বিধিমালায় যেসব শর্তের কথা বলা হয়েছে
সেই সকল শর্ত প্রতিপালন করেই আমরা আবেদনপত্র জমা দিয়েছি। যতটুকু চাহিদা আছে তার চেয়ে অনেক বেশি আমরা সদস্য, কর্মী, আমাদের কমিটি, আমাদের অফিস যা যা রিকোয়ারমেন্ট সব করতে সক্ষম হয়েছি। বিকেল 4টার দিকে আবেদন জমা দিতে কমিশনে আসে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল। নির্ধারিত শাখায় আবেদন জমা দেয় তারা। প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ পেতে আগ্রহী দলটির রাজনৈতিক সম্ভাবনা নিয়ে কথা বলেন মুখ্য সমন্বয়ক। আগামীর পার্লামেন্ট ভোট ব্যাংকে এনসিপির শাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে। এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে। 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ, এবং এবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। পরে ট্রাক ভর্তি নিবন্ধন আবেদনের নথি নিয়ে কমিশনে ঢুকেন দলটির আহ্বায়ক। প্রক্রিয়া শেষে নির্বাচন প্রশ্নে দলের অবস্থান তুলে ধরেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কারের একটি কার্যক্রম চলছে এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জাতির কাছে কমিটমেন্ট দিয়েছেন যে জুলাই মাসের মধ্যে জুলাই সনদ হবে এই ঐক্যমতের ভিত্তিতে। ফলে আমাদের কাছে এখনও প্রধান প্রায়োরিটি হচ্ছে কিন্তু সংস্কার। ফলে সংস্কারের উপর নির্ভর করেই নির্বাচনের বিষয়ে আমরা আসলে সিদ্ধান্ত নিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এই নির্বাচন কমিশন পুনর্গঠন হবে। ইসি পুনর্গঠন হবে, আমরা বিকল্প বি অপশনে যাচ্ছি না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচার বিভাগ স্বাধীন করার জন্যই সংস্কার দরকার বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিচারিক স্বাধীনতা বিষয়ক সেমিনারে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, হাজারো প্রাণের বিনিময়ে বর্তমান বাংলাদেশ পেয়েছে জাতি। তাই জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে জাতির কাছে দায়বদ্ধ সরকার। প্রতিটি জাতিই পরিবর্তনের সুযোগ পায়। বাংলাদেশের এই সুযোগ হয়তো আর কখনো আসবে না, তাই এর সদ্ব্যবহার করা উচিত। এ সময় অতীতের বাধার কথা চিন্তা না করে সামনের দিকে এগিয়ে যেতে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকার সেই পরিবর্তনের কথা বলছে যা শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। Our debt to them is limitless. বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে আছে। ঐক্যবদ্ধভাবে এই সময় পার করতে হবে। জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে জাতির কাছে দায়বদ্ধ সরকার। শতভাগ স্বচ্ছতায় পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম। প্রেস ক্লাবের সামনে শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় আহত হয়েছে বেশ কয়েকজন। আটক করা হয় 8 জনকে। মৌখিক পরীক্ষার সনদ চেয়ে সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। তাদের সরিয়ে দিতেই কঠোর হয় পুলিশ। প্রেস ক্লাবের সামনে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে ব্যবস্থা নেয় পুলিশ। আন্দোলনকারীদের সরিয়ে দিতে ব্যবহার করা হয় জলকামান, ছোড়া হয় সাউন্ড গ্রেনেড। সনদের দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দেয় শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অংশ নেয়ারা। এক পর্যায়ে প্রেস ক্লাবের সামনের পুরো রাস্তা আটকে দেয় তারা। পুলিশ বলছে, বারবার অনুরোধ করেও সড়ক থেকে সরানো যায়নি আন্দোলনকারীদের। বাধ্য হয়েই লাঠিচার্জ করা হয়েছে। আটক করা হয়েছে নারী পুরুষ সহ 8 জনকে। প্রেস ক্লাবের সামনের যে রাস্তাটা, এখানে পুরোটা বসে পড়েছে, পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা বারবার অনুরোধ করেছি যে আপনারা রাস্তা বন্ধ করেন না, আপনারা সাইডে থাকেন, পাশে থাকেন, গাড়িটা চলাচল করুক। যদি মনে হয় আপনাদের প্রতিনিধি দেন, আমি আবারও পাঠাচ্ছি সচিবালয়ে যান বা অন্য কোথাও যান, উপদেষ্টার সাথে কথা বলেন, কিন্তু আলোচনা করে শেষ করেন। কিন্তু তারা না, এইখানেই হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টাকে এখানে আসতে হবে। আন্দোলনকারীদের দাবি 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় পাশ করলেও মৌখিকে 20,688 জনকে ফেল করানো হয়েছে। এনটিআরসির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগও তুলেছেন তারা। এনটিআরসির এই নিয়োগ বাণিজ্য এবং তাদের এই অনৈতিক এবং দুর্নীতির যে বিষয়, এগুলো তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং 18তমতে যে সকল শিক্ষার্থীর বিরুদ্ধে যে বৈষম্যমূলক ফলাফল তৈরি করা হয়েছে, এই ফলাফল পুনর্বিবেচনা করে তাদেরকে যৌক্তিক যে ই সনদ সেটা দাবি দেওয়ার আমি জোর দাবি জানাচ্ছি। তাহলে আমাদের ই সনদ কোথায়? কেন আমরা ই সনদ পেলাম না? ভাইবার মার্কস তো যোগ হয় না। ই সনদ দিছে যেটা, সেটা কিন্তু রিটেনের মার্কসটা শুধু দিছে, ভাইবার মার্কস যোগ করে নাই। তাহলে আমাদেরকে কেন ফেল করানো হলো? আমাদের দাবিটা হচ্ছে আমাদেরকে সনদ দিতে হবে, কারণ আমরা প্রিলিমিনারিতে 100 মার্কের মধ্যে হচ্ছে আপনার 40% মার্ক পেলে পাস করানো হয়। সেই ক্ষেত্রে আবার রিটেনে 100 মার্কের মধ্যে 40 মার্ক পেলে পাস করানো হয়, তারপরে ভাইভাতে কল করা হয়। আমরা এনটিএসসি কার্যালয়ে অনেকবার গিয়েছি, স্যারের কাছে গিয়েছি, কিন্তু স্যার কোনো উত্তর দেয় নাই। সদুত্তর না দেওয়ার পরে আমরা
আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। রাস্তা বন্ধ করে দেবেন? এছাড়া তো আমাদের উপায় নাই, আমরা কি করবো বলে। 4 জন পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। মৌখিকে অংশ নেন 81,209 জন, পাশ করেছে 60,521 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল পরিদর্শনের স্বাস্থ্য উপদেষ্টাকে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। বেলা 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও যাননি ছাত্ররা। পাশাপাশি 5 দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে অধ্যক্ষের দাবি, শিক্ষার্থীরা নিয়ম মাফিক বরাদ্দ না মানায় সংকট। প্রশাসনিক বরাদ্দ অনুসারে সবারই সুষ্ঠু আবাসন সম্ভব। ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের 4র্থ তলায় খসে পড়েছে পলেস্তারা, ফাটল ধরেছে দেয়ালে। বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় গত বছর মে মাসে এই তলাটিকে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত অধিদপ্তর। এখনও সেখানকার বিভিন্ন কক্ষে বাধ্য হয়ে থাকতে হচ্ছে অনেক শিক্ষার্থীকে। আবাসন সংকট সমাধান সহ 5 দফা দাবিতে মেডিকেলের শিক্ষার্থীরা আন্দোলনে নামলে শনিবার কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। রোববার দুপুরের মধ্যে হল ছাড়তে বলা হয়। সেই নির্দেশনা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের প্রতিনিধিদের হল পরিদর্শনে আসার আলটিমেটাম দেন তারা। দরকার হলে আমরা একটু ঝুঁকি নিয়ে হলো আন্দোলনটা কয়েকদিন চালিয়ে যাই, যাতে নতুন বাজেটে আমাদের নতুন বিল্ডিং এবং পাশাপাশি এই কয়েকদিন থাকার জন্য বিকল্প আবাসনের যাতে ব্যবস্থাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্যই আমাদের সবসময় একটা আশা দেয় যে এটা হবে, কিন্তু সেই আশাগুলো কিন্তু আসলে ফুলফিল হয় না। আমাদের এই দাবি আদায়ের লড়াই চলতে থাকবে এবং যেহেতু ভবনের কোনো সংস্কার হচ্ছে না, সেহেতু আমরা হল ত্যাগ করছি না। এদিকে কলেজ কর্তৃপক্ষের দাবি, অনেক শিক্ষার্থী ইচ্ছামতো রুম দখলে রাখায় দেখা দিয়েছে সংকট। প্রশাসনিকভাবে হল বরাদ্দ হলে সবার সমানভাবে আবাসন নিশ্চিত করা সম্ভব। 755 জন শিক্ষার্থীর বিপরীতে 766টি সিট বরাদ্দের সুযোগ রয়েছে। সিনিয়র ছাত্রদের একরকম চাহিদা আছে, কেউ এক রুমে 2 জন থাকতে চায়, কেউ এক রুমে 3 জন থাকতে চায়, তার চেয়ে বেশি থাকবে না। 6টা ব্যাচের ছাত্র সংখ্যা 755 জন। ওই 4 তলা বাদ দিয়ে যে গণরুমের কথা বলা হচ্ছে, সেই গণরুম বাদ দিয়ে 766 জন ছাত্রের অ্যালটমেন্ট দেওয়া সম্ভব। অধ্যক্ষ জানান, নতুন হল করার দাবি জানিয়েছে কলেজ প্রশাসন। এর আগে গত 15 বছরে ঢাকা মেডিকেল কলেজের জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হলেও একনেকে পাশ হয়নি একটিও। আরফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার।